মুহূর্তে যারা ম্যানচেস্টার সিটি ফ্যান আছেন আপনাদের আসলে কেমন লাগতেছে, কেমনে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতেছেন? কারণ এরকম সিচুয়েশন আপনারা সচরাচর পড়েন না। আপনাদের দলের গ্রেটেস্ট ম্যানেজার অফ অল টাইম পেপ গার্দিওলা দল ছেড়ে চলে গেছে। কিছু ইম্পর্টেন্ট ভেটেরান প্লেয়ার যারা আপনাদেরকে সাকসেস এনে দিয়েছে তারা দল ছেড়ে চলে যাচ্ছে, এবং কিছু কিছু প্লেয়ার যারা ইম্পর্টেন্ট ছিল এতদিন ধরে তাদের কিন্তু রুমার শোনা যাচ্ছে যে তারা ম্যানচেস্টার সিটি ছেড়ে চলে যাবে। অন্যদিকে ট্রান্সফার উইন্ডোতে আপনার দলের খুব একটা শোরগোল নেই, এবং যারা সাইন ইন হয়েছে সেই লিস্টটা কিন্তু খুবই ছোট। মানে ভাই এরকম সিচুয়েশনে কিন্তু ম্যানচেস্টার সিটির ফ্যানরা সচরাচর পড়ে না। সো আমার কাছেও নতুন লাগতেছে এবং আমার জানতে খুব ইচ্ছা করতেছে যে তারা আসলে এই জিনিসটা কিভাবে নিচ্ছে। সো দেখেন, তার আগে একটা ছোট্ট প্রিক্যাপ দিয়ে দেই, কারণ ম্যানচেস্টার সিটি ছেড়ে তাদের ইতিহাসে সবচেয়ে বেশি সাকসেস এনে দেওয়া ম্যানেজার পেপ গার্দিওলা অলরেডি দল ছেড়ে চলে গেছে। তার জায়গায় তার অবস্থানে আনা হয়েছে এনজো মারেস্কাকে। এনজো মারেস্কাকে আমরা সবাই চিনি, এক্স চেলসি ম্যানেজার, এবং ম্যানচেস্টার সিটি যেবার ট্রেবল জিতছিল সেই দলের কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ছিলেন কিন্তু এই এনজো মারেস্কাই। সো ওই জিনিসটা নিয়ে খুব একটা প্যারা খাওয়ার কিছু নেই, বাট প্যারা খাওয়ার জায়গাটা হচ্ছে ডিপার্চার লিস্ট। এই সিজনে ক্লাব ছেড়ে কিন্তু অনেকগুলো প্লেয়ার চলে গেছে এবং সেই লিস্টটা অনেক লম্বা। সেই লিস্টে আছে বার্নার্ডো সিলভা, নেথান আকে, ম্যানুয়েল আকানজি, জন স্টোনস এবং লেটেস্ট পিকফোর্ড। বাট সাইনিং এর দিক দিয়ে কিন্তু খুব একটা লোক নাই, জাস্ট 3টা সাইন ইন হয়েছে। নটিংহাম ফরেস্ট থেকে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে আনা হয়েছে, লেস্টার সিটির ইয়ং প্রসপেক্ট জেরেমি মঙ্গাকে আনা হয়েছে, এবং শেফিল্ড ইউনাইটেডের ইয়ং গোলকিপার চার্লস পিয়ার্স চার্লস এরকম একটা প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে। সো দেখেন, ট্রান্সফার উইন্ডোতে কিন্তু এবার ম্যানচেস্টার সিটি খুব একটা শোরগোল দেখাচ্ছে না, এবং তাদের সামনে কিছু প্লেয়ার কিন্তু চলে যাইতে পারে। রুমর শোনা যাচ্ছে রদ্রি তো অলরেডি জয়েন করে ফেলবে। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন লাস্ট স্টেজে আছে যে রদ্রি টু রিয়াল মাদ্রিদ হয়ে যাবে। এরপর স্যাভিনো টটেনহামে যেতে পারে, জ্যাক গ্রিলিশ হয়তো আবার এভারটনও চলে যেতে পারে। বাট সবার যে কোশ্চেন যে রদ্রির রিপ্লেসমেন্ট হিসেবে কে, এলিয়ট অ্যান্ডারসনকে কি রদ্রির রিপ্লেসমেন্ট হিসেবে আনা হয়েছে নাকি অন্য কোনো প্লেয়ারকে আনা হবে? সো এই জিনিসটা নিয়ে কথা বলি। সো রদ্রির এই জিনিসটা নিয়ে কথা বলার আগে আমাদেরকে জানতে হবে যে এনজো মারেস্কা আসলে কোন টাইপের ফুটবল খেলে, তার ফিলোসফি, তার আইডিওলজি আসলে কোন দিকে যায়। যেমনটা বললাম যে তিনি ছিলেন পেপ গার্দিওলার ম্যানেজার যখন ম্যানচেস্টার সিটি ট্রেবল জিতছিল, এবং তার খেলার মধ্যে কিন্তু ওই পেপ গার্দিওলার খেলার ধরনের অনেকটাই মিল পাওয়া যায়, যেটা আমরা চেলসিতে দেখছি। মানে পজিশন বেসড ফুটবল খেলতে পছন্দ করে, আস্তে আস্তে পাস খেলে খেলে বিল্ড আপ করার ট্রাই করতে পারে, উইং এবং সেন্টার হাফ স্পেস সবগুলো জায়গাটা থেকে ইউটিলাইজ করে তারপর কিন্তু তার দল গোল করার জন্য ব্যস্ত হয়ে থাকে। এবং তার দলে যেহেতু হাল্যান্ড আছে, তার মানে তাকে বল সাপ্লাই দেওয়া মেইন কাজ হয়ে থাকবে এই ম্যানচেস্টার সিটির। যার মানে এক কথায় বললাম যে পজিশন বেসড ফুটবল খেলতেই কিন্তু এনজো মারেস্কার দল অনেক বেশি চাইবে। সেই জন্যই যখন এলিয়ট অ্যান্ডারসনকে সাইন করা হয়েছিল এবং সবাই বলতেছিল যে রদ্রির রিপ্লেসমেন্ট পাওয়া গেছে, আমি ওই জায়গাতে ডিসএগ্রি করতেছিলাম। কারণ আমার কাছে কখনোই এলিয়ট অ্যান্ডারসনকে রদ্রির রিপ্লেসমেন্ট হিসেবে মনে হয় নাই। বরঞ্চ সামনে যার রুমর শোনা যাচ্ছে আইয়ুব বুয়াদ্দি, মরক্কোয়ান প্লেয়ার যে ফ্রেঞ্চ লিগে খেলে, তাকেই কিন্তু আমার মনে হচ্ছে রদ্রির অ্যাকচুয়াল রিপ্লেসমেন্ট। এখন আইয়ুব বুয়াদ্দিকে আমরা সবাই চিনি, স্পেশালি বাংলাদেশি ব্রাজিলিয়ান ফ্যান যারা আছে তারা খুব ভালো মতোই চিনে, কারণ ওয়ার্ল্ড কাপের ব্রাজিলের ফার্স্ট ম্যাচ ছিল কিন্তু মরক্কোর এগেনস্টে, এবং সেই ম্যাচে ক্যাসিমিরো এবং ব্রুনো গুইমারেজের যে মিডফিল্ড ছিল সেটাকে জাস্ট ডিস্ট্রয় করে দিয়েছে এই 18 বছরই মরক্কিয়ান প্লেয়ার। সে যেভাবে মাঠে বলটাকে ডিকটেক্ট করতেছিল, যেভাবে বল টেম্পো কন্ট্রোল করতেছিল, মাঠের কন্ট্রোল নিয়ে আসছিল, এটা ছিল আনবিলিভেবল। এবং এবারের বিশ্বকাপের ওয়ান অফ দ্য ব্রেকআউট স্টার কিন্তু এই আইয়ুব বুয়াদ্দি। প্রত্যেকটা বিশ্বকাপে কিন্তু এরকম প্লেয়ার বের হয়, এবং এবারের বিশ্বকাপে সেই প্লেয়ারটা হচ্ছে আইয়ুব বুয়াদ্দি। এবং আমি এক্সপেক্ট করতেছি যেহেতু মানি ইজ নট এ প্রবলেম, তার মানে ম্যানচেস্টার সিটি তাকে সাইন করে নিয়ে আসবে। এখন সেও কি রদ্রির আসল রিপ্লেসমেন্ট? ইমিডিয়েট না। ইমিডিয়েটলি কিন্তু রদ্রিকে এই প্লেয়ার দিয়ে রিপ্লেস করা যাবে না। ফিউচারে আপনি তাকে করতে পারবেন রিপ্লেস। এই জন্যই কিন্তু এনজো মারেস্কা বারবার চাচ্ছে যাতে রদ্রির এই যে কন্ট্রাক্টটা আছে এটা ম্যানচেস্টার সিটি যেন আর একটু বাড়ায় নেয়। কারণ যদি আপনি আইয়ুব বুয়াদ্দিকে নিয়ে আসেনও, রদ্রি কিন্তু তাকে অনেক বেশি শিখাতে পারবে, এবং ফিউচারে যখন রদ্রি অ্যাকচুয়ালি চলে যাবে তখন কিন্তু এই জিনিসটা করতে পারবে। যার কারণে কিন্তু এনজো মারেস্কা অনেক বেশি পুশ করতেছে রদ্রির এই ডিলটার জন্য। না হলে আমরা কিন্তু সচরাচর দেখি না যে ম্যানচেস্টার সিটি ছেড়ে কোনো প্লেয়ার যাইতে চাইতেছে, কিন্তু ম্যানচেস্টার সিটি পুশ করতেছে যাতে সে এই জায়গাটাতে থাকুক। কারণ ম্যানচেস্টার সিটির অত বেশি দরকার নেই, একটা প্লেয়ার গেলে 10টা প্লেয়ার আসবে, এই নীতিতে তারা বিশ্বাস করে। কেন বললাম যে এলিয়ট অ্যান্ডারসন আসল রিপ্লেসমেন্ট না? এলিয়ট অ্যান্ডারসনের নটিংহামে খেলা আমি খুব একটা দেখি না, বাট ইংল্যান্ডের হয়ে আমি খেলা দেখছি, এবং সে যে টাইপের মিডফিল্ডার, যে টাইপের সে দুই পজিশনে খেলতে পারে, সেন্টার মিডফিল্ড বলেন, ডিফেন্সিভ মিডফিল্ড বলেন। সো মেইনলি তাকে আনা হয়েছে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে। কিন্তু তার একটা জায়গাতে সমস্যা হচ্ছে যেটা রদ্রির সাথে কোনোভাবে খাপ খায় না। রদ্রি কেমনে ফুটবল খেলে? রদ্রি অনেক ভালো টেম্পো কন্ট্রোল করে, বল কন্ট্রোল করে, এবং তার আরেকটা ভালো গুণ হচ্ছে সে কিন্তু ভার্সেটাইল রোলে খেলতে পারে। যখন টিমের দরকার পড়ে সে এসে ডিফেন্স করে, যখন টিমের দরকার পড়ে সে একটু সামনের দিকে যায়। কিন্তু এই যে এলিয়ট অ্যান্ডারসন, এর একটা জায়গাতেই সে কিন্তু আটকা যায়। সে অনেক ভালো সামনের দিকে বল নিতে পারে, অনেক ভালো থ্রু পাস দিতে পারে, আপনি তাকে দিয়ে অনেক ভালো পাস খেলাতে পারবেন, বাট সে ভার্সেটাইল রোলে কিন্তু সে খেলতে পারে না।
রদ্রি যেভাবে ধরেন পিছন থেকে কোন একটা প্লেয়ার, আপনার উইং ব্যাক বলেন, কোন একটা সেন্টার ব্যাক বলেন, সে যখন সামনের দিকে যায় রদ্রি অটোমেটিক পিছনের দিকে চলে আসে এবং সে অ্যাজ এ সেন্টার ব্যাক হিসেবে খেলা শুরু করে। আবার দল যখন ধরেন একটু থাকে তখন সে কিন্তু একটু সামনের দিকে চলে যেতে পারে, কিন্তু এলিয়ট অ্যান্ডারসন কিন্তু পিছনে আসে না। সে অনেক সময় দেখবেন যে তার পজিশন মিডফিল্ডের যে জায়গাটা আছে সেই জায়গাতে সে থাকে, এরপর সে একটু প্রোগ্রেসিভ খেলা ট্রাই করে। এই জন্য আমি বলছিলাম যে সে কিন্তু আসল এই রদ্রি রিপ্লেসমেন্ট না। বাট আইয়ুব বুয়াদি এই প্লেয়ারটা কেমন? এই প্লেয়ারটার অনেক ভালো গুণ হচ্ছে সে একজন ভার্সেটাইল প্লেয়ার, সে কিন্তু অনেক পজিশনে খেলতে পারবে, বাট তার কিছু নেগেটিভ গুণ আছে। সো আমরা পজিটিভ নেগেটিভ দুইটাই বলি, যেহেতু এটা রুমর হিসেবে শোনা যাচ্ছে। সো পজিটিভের দিক দিয়ে যে জিনিসটা হচ্ছে সে অনেক বেশি স্লিম একটা প্লেয়ার, বাট অনেক লম্বা। আপনি এই প্লেয়ারটাকে দেখলে এবং তার খেলাটা দেখলে আপনার কিন্তু সার্জিও বুস্কেটের কথা মাথায় চলে আসবে অটোমেটিক, কারণ এই প্লেয়ারটার ওই রকম খেলাই খেলে। সে দেখবেন যে সাপের মতো এমনি এমনি করে ঘুরে গাড়ে বলটাকে নিয়ে কাটায় চলে যাবে, সে টেক অন নিতে ভয় পায় না, সে সামনের দিকে যাইতে ভয় পায় না, এবং ফাইনাল তারে বল সাপ্লাই কিন্তু সে খুব সুন্দরভাবে করতে পারে। এই জিনিসগুলোর জন্য কিন্তু আপনি তাকে সার্জিও বুস্কেটের মতোই দেখবেন, নট অ্যাজ এ রদ্রি। কারণ রদ্রিস আরেকটা ভালো গুণ হচ্ছে সে অনেক বেশি ফিজিক্যাল একটা প্লেয়ার, বাট অবশ্যই যেহেতু স্লিম প্লেয়ার তাই আইয়ুব বুয়াদির ওই গুণটা নাই, এবং যখন তাকে প্রেস করা হয় সে ইজিলি বল লুজ করে ফেলে। সো পজিটিভের দিক দিয়ে হচ্ছে সে ভার্সেটাইল রোলে খেলতে পারবে, সে খুব সুন্দরভাবে বল ক্যাচ করতে পারে, তার গেম ইন্টেলিজেন্স অনেক ভালো, সামনের দিকে যাইতে পারে, টেকন নিতে মানে ভয় পায় না। টেকন বলতে যারা বুঝতেছে না সেটা হচ্ছে 1v1 বা ধরেন প্লেয়ার কাটায় নিয়ে যাওয়া, এই জিনিসে কিন্তু সে ভয় পায় না, এবং ওয়ার্ল্ড কাপে তার এই জিনিসকে আমরা খুব দেখছি। বাট নেগেটিভ সাইডের মধ্যে হচ্ছে তাই সে ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং না, সে অনেক ভালো প্রেস রেজিস্ট্যান্ট না, তার মানে তাকে যদি ওভার প্রেস করা হয় তার মানে সেখানে সে বল লুজ করতে পারবে। এবং প্রিমিয়ার লিগ কিন্তু আমরা জানি খুবই ফাস্ট পেস একটা লিগ, যেখানে প্রত্যেকটা দলকে প্রেস করতে একটু পিছিয়ে হটবে না। সবাই চাইবে বল যে কোনোভাবেই হোক তাদের কাছে চলে আসুক, এবং সবাই চাইবে বলটা রিকভার করে নিজেদের পায়ে নিয়ে আসার। সো ফার্স্ট সিজন বলেন, সেকেন্ড সিজন বলেন, আস্তে আস্তে কিন্তু তাকে খাপ খাওয়াইতে হবে। একদম ইনস্ট্যান্ট এনে রদ্রির জায়গায় যদি তাকে রাখা হয় সেখানে কিন্তু সে খেলতে পারবে না। এবং যেহেতু এনজো মারেস্কা একটু পজিশন বেস ফুটবল খেলতে পছন্দ করে, সো তার বল পায়ে রাখা কিন্তু অনেক বেশি দরকার। সেজন্যই রদ্রি চলে গেলে রদ্রির জায়গাটাতে কিন্তু আমার মনে হয় যে ডাবল পিভট পজিশনে খেলাতে হবে, কারণ রদ্রি থাকলে আপনি সিঙ্গেল পিভটে খেলাতে পারবেন, কারণ সে প্রিমিয়ার লিগে অনেক দিন ধরে খেলতেছে, তার এক্সপিরিয়েন্স অনেক আছে, এবং তাকে প্রেস করে খুব একটা লাভ হবে না, যেহেতু সে অনেক ভালো ফিজিক্যাল। এবং তার সবচেয়ে বড় গুণ আমার কাছে যেটা একটু মানে ইউনিক লাগে, বাট সবচেয়ে ভালো গুণ লাগে, সেটা হচ্ছে তার ট্যাকেলগুলো খুবই ক্লিন হয়। ওয়ার্ল্ড কাপের ফাইনালে যদি আপনি দেখেন যে রদ্রি যতগুলো ট্যাকেল করছে কিন্তু আপনি কিন্তু কাট দিতে পারবেন না। সে যদি ফাউলও করে থাকে তার খুব টেকনিক্যাল ফাউলগুলো সে করে থাকে। এই জিনিসটা কিন্তু একটা প্লেয়ার আস্তে আস্তে এক্সপিরিয়েন্স করে আনে। সো আইয়ুব বুয়াদি যেহেতু বয়স এখন 18, সো আমার মনে হয় না যে সে খুব সহজে এই জিনিসগুলো আনতে পারবে যদি তার মধ্যে ন্যাচারালি এই জিনিসটা না থাকে, এবং প্রিমিয়ার লিগের যে ধকল সেটা কিন্তু কাটাইতে অনেক বেশি সমস্যা হইতে পারে। সো এবার আলটিমেটলি কোশ্চেনে আসে, যদি রদ্রি না থাকে অ্যাকচুয়ালি কি করবে? রদ্রি না থাকলে সিম্পলি আপনার ডাবল পিভট পজিশনে খেলাতে হবে, কারণ আপনার একটা প্লেয়ার আছে যে ভার্সেটাইল রোলে খেলতে পারে, আরেকটা প্লেয়ার আছে ভার্সেটাইল রোলে খেলতে পারে না। একটা প্লেয়ার প্রোগ্রেসিভ খেলতে পারে, আরেকটা প্লেয়ারও খেলতে পারে, বাট তাকে দিয়ে আপনি পিছনে একটু ডিফেন্ড করাইতে পারবেন। কারণ আপনি যদি ওই পজিশনটা ছেড়ে দেন, আপনি যে অ্যাটাকিং মিডফিল্ডার রোলে যে খেলবে সে তাকে কিন্তু অনেক বেশি সমস্যায় পড়তে হবে, কারণ তাকে ডাবল রোল প্লে করতে হবে। সে একবার অ্যাটাকে যাবে, একবার পিছনের দিকে আসতে হবে, যেহেতু প্রিমিয়ার লিগ অনেক বেশি ফাস্ট পেস। সো আপনার কাছে কি মনে হয় যে অ্যাকচুয়ালি রদ্রির রিপ্লেসমেন্ট কি? এলিয়ট অ্যান্ডারসনের কি ঠিক আছে, নাকি আইয়ুব বুয়াদিকেও নিয়ে আসা উচিত? কারণ আইয়ুব বুয়াদির পজিটিভ নেগেটিভ দুই জিনিসটাই আছে, এবং সে লং বল খুব একটা না খেলতে পারলেও তার বল প্লেইং অ্যাবিলিটি খুব ভালো আছে। সো আপনার কাছে কেমন লাগতেছে? আপনি যদি একজন ম্যানচেস্টার সিটি ফ্যান হয়ে থাকেন, কেমন লাগতেছে সেটা জানান, এবং পরবর্তীতে কোন ক্লাবকে নিয়ে ভিডিও বানাবো, লিভারপুল নাকি ম্যানচেস্টার ইউনাইটেড, সেটাও আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান। আপনি প্রশংসা করলে ভালো লাগে, আপনি নেগেটিভ অপিনিয়ন দিলে ভালো লাগে, বাট গালিগালাজ করেন না। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।